সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম আজকের এই অনলাইন ক্লাস থেকে তোমাদের প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই এনভায়রনমেন্টাল স্টাডিজ ক্লাস থেকে 3টে অধ্যায় শেষ করেছি। আজকে আমরা 4র্থ অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। এই 4র্থ অধ্যায়ে আলোচনার আগে তোমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সাবজেক্টটির তোমাদের পর্ব সমাপনী পরীক্ষায় নাম্বার হলো 60, আর বাকি কন্টিনিউয়াস নাম্বার হলো 40। এই কন্টিনিউয়াস নাম্বারের মধ্যে তোমাদের মিড টার্ম পরীক্ষা, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, তোমার আচরণবিধি, উপস্থিতি ইত্যাদি এর মধ্যে নির্ধারিত। বাকি 60টি নাম্বার তোমার ব্যক্তিগত পরিশ্রমের মাধ্যমে তুমি পরীক্ষায় ভালো করলে ভালো নাম্বার পাবে। এর বাইরে এই সাবজেক্টটিতে যেটি লক্ষ্য করার বিষয় সেটি হলো ছেলেরা এই সাবজেক্টটিকে একটু কম মূল্যায়ন করে বিধায় আমরা যখন বোর্ডের খাতা মূল্যায়ন করি তখন A+ প্রাপ্তির হারটা অনেক কমে যায়। এই জন্য আজকের এই ক্লাস থেকে তোমাদের একটুখানি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তোমরা এই সাবজেক্টটি আর অন্যান্য সাবজেক্টের মতো একটি গুরুত্ব দিয়ে মূল্যায়ন করবে। এই সাবজেক্টে পাস করা সহজ, কিন্তু রেজাল্ট ভালো করা যথেষ্ট কঠিন। এই সাবজেক্টটি তোমাদের প্রতিনিয়ত পাঠ্যসূচির তালিকায় রাখতে হবে। তা না হলে অন্যান্য সাবজেক্টগুলো যেমন তোমরা একটু মনোসংযোগ দিয়ে পড়ালেখা করো, সময় দিয়ে পড়ালেখা করো, এই সাবজেক্টটিও তোমাদেরকে সেইভাবে পড়ালেখা করতে হবে। তা না হলে A+ প্রাপ্তির ক্ষেত্রে তোমাদের অন্তরায় সৃষ্টি হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্র নিয়ে কিছু কথা বলবো। বাস্তুবিদ্যাকে ইংলিশে বলা হয় ইকোলজি এবং বাস্তুতন্ত্রকে বলা হয় ইকোসিস্টেম। আজকে বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্রটা কি সেটা নিয়ে আমি তোমাদের একটু বলবো। বাস্তুবিদ্যাটা হলো, ইকোলজি শব্দটি এসেছে ওইকস এবং লোগস এ দুটো গ্রিক শব্দ থেকে। ওইকস শব্দের অর্থ হলো বাসস্থান এবং লোগস শব্দের অর্থ হলো জ্ঞান। সুতরাং ইকোলজি শব্দটি যে দুটো শব্দ গ্রিক শব্দ থেকে এসেছে তার শাব্দিক বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি বাসস্থান সম্পর্কিত জ্ঞান। তাহলে বাসস্থান কার দরকার? জীবের দরকার। তাহলে জীব এবং পারিপার্শ্বিক যে ভৌত পরিবেশ, এই পরিবেশের যে আন্তঃক্রিয়া, পরিবেশের যে নিবিড় সম্পর্ক, নিবিড় কার্যক্রম যে বিজ্ঞানে আলোচনা করা হয়, যে প্রাকৃতিক বিজ্ঞানে আলোচনা করা হয়, তাকে বাস্তুবিদ্যা বলে। তাহলে ইকোলজি অর্থ হলো জীব ও তাদের বাসস্থান সম্পর্কে জ্ঞান। ইকোলজি হচ্ছে পৃথিবীর বসতিসমূহের সামষ্টিক কর্মকাণ্ডের একটি সমন্বিত জ্ঞান, যে বিষয়টা আমি তোমাদের বলেছি। সহজ কথায় বাস্তুবিদ্যাটা হলো পরিবেশ এর মানে জীবের যে বাসস্থল সম্পর্কিত যে জ্ঞান, সেটা হলো বাস্তুবিদ্যা। আমি তোমাদের এখানে একটি চিত্র উপস্থাপন করতে চাই। চিত্রটি তোমরা একটু ভালো করে দেখো। সেটা হলো বাস্তুতন্ত্রে একটি প্রবাহ চিত্র তোমাদের দেখানো হচ্ছে। দেখো যে প্রথমে হলো সবুজ উদ্ভিদ। তোমরা জানো সবুজ উদ্ভিদ হলো স্বভোজী। এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে।
এজন্য সবুজ উদ্ভিদকে স্বভোজী বলা হয়। আর আমরা যারা প্রাণীকুল তারা সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সেই শর্করা জাতীয় খাদ্য আমরা প্রাণীকুল সেটা ভক্ষণ করে থাকি। অর্থাৎ সবুজ উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এই জন্য সবুজ উদ্ভিদ হলো স্বভোজী। আর আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। এখানে একটু চিত্রে দেখো যে সবুজ উদ্ভিদ থেকে জুপ্লাঙ্কটন এটা অণুজীব, অর্থাৎ জুপ্লাঙ্কটন সবুজ উদ্ভিদ ভক্ষণ করে থাকে। তারপরে এই জুপ্লাঙ্কটনকে যেটা অণুজীব সেটাকে ছোট মাছ ভক্ষণ করে, আবার ছোট মাছকে বড় মাছ ভক্ষণ করে, আবার বড় মাছকে বাজ পাখি ভক্ষণ করে। আবার সবুজ উদ্ভিদ থেকে অনেক সময় সবুজ উদ্ভিদ ছোট পাখি ভক্ষণ করে থাকে, ছোট পাখি সবুজ উদ্ভিদ ভক্ষণ করে থাকে। আবার এই ছোট পাখিকে বাজ পাখি ভক্ষণ করে থাকে, খেয়ে থাকে। আবার দেখো সবুজ উদ্ভিদ ঘাস ফড়িং সবুজ উদ্ভিদ খেয়ে জীবিকা নির্বাহ করে। আবার এই ঘাস ফড়িং খেয়ে আবার ব্যাঙ খেয়ে থাকে। প্রবাহ চিত্রটা একটু ভালো করে খেয়াল করো, যেটা ছোট পাখি সাপ আবার ছোট পাখিকে খেয়ে থাকে, ঈগল আবার সাপকে ভক্ষণ করে থাকে। এ সকলই মৃত্যুর পরে কিছু অণুজীব পরিবেশে আসে, যে অণুজীবগুলো যাদেরকে বিয়োজক বলা হয়, যারা মৃতদেহকে গলাতে পচাতে সহযোগিতা করে তাদেরকে বিয়োজক বলে। এই বিয়োজক পদার্থগুলো এই মৃত প্রাণীর দেহাবশেষ থেকে পচিয়ে আবার সেখান থেকে বিভিন্ন ধরনের যেগুলো উপকরণ জীবদেহের মধ্যে ছিল সেগুলোকে পরিবেশে পাঠায় দেয়। তাহলে বাস্তুতন্ত্রের একটি প্রবাহচিত্র তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এবারে আমি বাস্তুতন্ত্রের গঠন ও কাজ, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অব অ্যান ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের গঠন এবং কাজ নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমে খাদ্য শিকল। খাদ্য শিকলটা কি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। জীবমণ্ডলের পরিবেশসমূহে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়, উৎপাদক এবং খাদক। আমি তোমাদের একটু আগে বলেছি, উৎপাদক হলো সবুজ উদ্ভিদ আর খাদক হলো আমরা প্রাণীকুল। এবং বিভিন্ন সংজ্ঞা তোমাদের একটু দেখাতে চাই। দেখো উৎপাদকটা কি? উৎপাদক মানে যারা খাদ্য তৈরি করে তাদেরকে উৎপাদক বলে। উৎপাদকের সংজ্ঞা, উৎপাদককে ইংলিশে প্রডিউসার বলে। তাহলে উৎপাদক শব্দের শাব্দিক বিশ্লেষণ যদি আমরা করি তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হবে, যে সকল জীব, যে সকল প্রাণী, উদ্ভিদও কিন্তু এদের যেহেতু প্রাণ রয়েছে, তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাদেরকে প্রডিউসার বলে। সংজ্ঞায় তোমরা একটু খেয়াল করো, উৎপাদক জীবের মধ্যে শৈবাল উদ্ভিদ এবং সায়ানোব্যাকটেরিয়া নামে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা কিন্তু খাদ্য তৈরি করে। অর্থাৎ উৎপাদক খাদ্য তৈরির ভাণ্ডার। তারপরে আসো খাদক নিয়ে আমরা একটু কথা বলি। খাদককে ইংলিশে কনজিউমার বলে। অর্থাৎ উৎপাদক খাদ্য তৈরি করে, আর খাদক আমরা যারা প্রাণীকুল, উৎপাদকের উৎপাদিত পণ্য বা খাবার খেয়ে আমরা জীবিকা নির্বাহ করি। খাদক জীব উৎপাদক উদ্ভিদ এবং অন্যান্য জীবকে খাদ্য হিসাবে গ্রহণ করে
কারণ এরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। এরপরে আসো খাদক প্রাণীদের আবার 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো তৃণভোজী, 2 নম্বর হলো মাংসাশী স্তন্যপায়ী এবং 3 নম্বর হলো সর্বভুক। প্রথম শব্দটি ভালোভাবে খেয়াল করো, তৃণভোজী, যারা লতাপাতা খেয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে তৃণভোজী বলে। আর মাংসাশী স্তন্যপায়ী প্রাণীটা হলো যে সকল প্রাণী সাধারণত অন্য প্রাণীর মাংস খেয়ে জীবিকা নির্বাহ করে বেঁচে থাকে তাদেরকে মাংসাশী প্রাণী বলে। সর্বভুক, যে সকল প্রাণী এই তৃণভোজী থেকে শুরু করে সব প্রকারের প্রাণী ভক্ষণ করে থাকে তাদেরকে সর্বভুক বলে। এবারে তোমরা তৃণভোজীর যে সংজ্ঞাটা দেখো, যেসব প্রাণী উদ্ভিদ অর্থাৎ ঘাস, লতাপাতা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদেরকে তৃণভোজী প্রাণী বলা হয়। আমি তোমাদের আগে বলেছি। এর উদাহরণ হিসাবে গরু, ছাগল, মহিষ, হরিণ, ভেড়া ইত্যাদি আমরা বলতে পারি মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। যেসব খাদক প্রাণী কেবলমাত্র অন্যান্য প্রাণী দেহকে খেয়ে জীবিকা নির্বাহ করে খেয়ে থাকে তাদেরকে মাংসাশী প্রাণী বলা হয়। এরপরে আসে সর্বভুক, মানে এরা এ পর্যায়ের যারা প্রাণীর অন্তর্ভুক্ত তারা সব কিছু খেয়ে জীবিকা নির্বাহ করে। যেসব খাদক প্রাণী উদ্ভিদ ও প্রাণী উভয় খেয়ে বেঁচে থাকে তাদেরকে সর্বভুক প্রাণী বলে। এই সর্বভুক প্রাণীর তালিকায় তোমার মানুষ আছে, ভাল্লুক আছে, এ সকল সর্বভুক প্রাণী উদাহরণ। আবার ইকোলজি বা বাস্তু সংস্থানের খাদককে প্রধানত 3 শ্রেণীতে ভাগ করা যায়, যথা প্রথম পর্যায়ভুক্ত খাদক, দ্বিতীয় পর্যায়ভুক্ত খাদক এবং তৃতীয় পর্যায়ভুক্ত খাদক। যেটি প্রথম পর্যায়ভুক্ত খাদক তাকে প্রাইমারি কনজিউমার্স বলে। এই জাতীয় খাদক প্রত্যক্ষভাবে উদ্ভিদ জাতীয় খাদ্যের উপর নির্ভরশীল এবং এরা মূলত তৃণভোজী। তার এটা আমাদের কাছে পরিষ্কার, প্রথম শ্রেণীর খাদকটা হলো তৃণভোজী। উদাহরণ হিসেবে ছাগল, গরু, ভেড়া, হরিণ ইত্যাদির কথা বলা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ভুক্ত খাদকটা হলো যাকে সেকেন্ডারি কনজিউমার্স বলা হয়। যেসব খাদক তৃণভোজী প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে সেকেন্ডারি কনজিউমার্স বা দ্বিতীয় পর্যায়ভুক্ত খাদক বলা হয়। এই ধরনের খাদক মাংসাশী স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ হিসাবে আমরা বাঘ, সিংহ, তারপরে ভাল্লুক প্রভৃতি স্থলজ প্রাণীর কথা বলতে পারি। এছাড়া বড় মাছ, হেরিং মাছ প্রভৃতি জলজ প্রাণী এর অন্তর্ভুক্ত রয়েছে। তৃতীয় পর্যায়ভুক্ত খাদক যাকে ইংলিশে টার্সিয়ারি কনজিউমার্স বলে। তাহলে যে সকল খাদক দ্বিতীয় পর্যায়ভুক্ত খাদক প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে তৃতীয় পর্যায়ভুক্ত খাদক নামে চিহ্নিত করা হয়। উদাহরণ হিসাবে বাজ পাখি, মানুষ, হায়না প্রভৃতি এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। পরে টার্মটি আসো বাস্তুতন্ত্রের উপাদান, কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রে যে সকল উপাদানগুলো রয়েছে, যে সকল এলিমেন্ট রয়েছে, কম্পোনেন্ট রয়েছে, উপাদান রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই। প্রথমে আসো বাস্তুতন্ত্রের প্রধানত উপাদান 2টি। একটা হলো সজীব উপাদান যাকে লিভিং বলা হয়, অর্থাৎ বাস্তুতন্ত্রে যে সকল উপাদানের প্রাণ রয়েছে তাদেরকে সজীব উপাদান বা লিভিং কম্পোনেন্ট বলে।
আর এর বিপরীতটা হলো জড় জড় উপাদান, যাকে নন লিভিং এলিমেন্টস বলা হয়। তাহলে বাস্তুতন্ত্রে যে সকল উপাদান এর প্রাণ নেই, এরা জড় পদার্থ, এদেরকে বলা হয় নন লিভিং এলিমেন্টস বলে। বাস্তুতন্ত্রে বায়োটিক উপাদান, বাস্তুতন্ত্রের সমস্ত সজীব বস্তু যথা ছত্রাক, সবুজ উদ্ভিদ, প্রাণী এবং আণুবীক্ষণিক জীব বায়োটিক উপাদানে অন্তর্ভুক্ত। বায়োটিক উপাদান সমূহকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যথা এটা হলো স্বভোজী জীব আর একটি হলো পরজীবী জীব। স্বভোজী জীবটা হলো যে সকল জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তারা হলো স্বভোজী। আর জীবটা হলো যে সকল জীব স্বভোজী জীবের উৎপাদিত খাদ্যের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাদেরকে বলা হয় পরজীবী জীব। আশা করি এই বিষয়গুলো টার্মগুলো তোমরা বুঝতে পেরেছ। এরপরে বাস্তুতন্ত্রে যেটা অ্যাবায়োটিক উপাদান, যেটা নন লিভিং এলিমেন্টস, সেটা নিয়ে একটু তোমাদের কথা বলি। যে বাস্তুতন্ত্রের উপাদানসমূহকে অজীব বা জড় বা অ্যাবায়োটিক উপাদান নামে চিহ্নিত করা হয়। এই উপাদানসমূহকে নিম্নরূপভাবে চিহ্নিত করা যায়। যেমন এক নম্বর উপকরণ হলো, অর্থাৎ বাস্তুতন্ত্রে যে অ্যাবায়োটিক উপাদান সেটা নন লিভিং এলিমেন্টস, এদের কোনো প্রাণ নেই, এরা জড় পদার্থ। এতে যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ, তার মধ্যে এক নম্বর হলো রাসায়নিক উপাদান। এর উদাহরণ হিসাবে হচ্ছে মৃত্তিকা, পানি, এ সকল উপকরণকে আমরা রাসায়নিক উপাদান হিসাবে চিহ্নিত করতে পারি। ভৌত উপাদান, জলবায়ুর বিভিন্ন পরিবেশীয় শর্ত, এগুলোকে আমরা ভৌত উপাদান বলে থাকি। এরপরে এই ভৌত উপাদানের মধ্যে তো যে সকল উদাহরণগুলো আমরা বলতে পারি, তাপমাত্রা, চাপ, বৃষ্টিপাত, সানলাইট ইত্যাদি। আশা করি বাস্তুতন্ত্রের যে উপাদান কম্পোনেন্ট, সেগুলো তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এরপরে বাস্তুতন্ত্রের সুস্থিরতা নিয়ে কথা বলতে চাই, একটু ভালো করে খেয়াল করো। বাস্তুতন্ত্রের সুস্থিরতা, স্ট্যাবিলিটি অফ ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রের সুস্থিরতা, বাস্তুতন্ত্রে সর্বদা গতিশীল, অর্থাৎ বাস্তুতন্ত্রের অবিরাম পরিবর্তন ঘটে। তোমরা জানো বাস্তুতন্ত্রের লিভিং এবং নন লিভিং এই উপাদানগুলো নিয়ে বাস্তুতন্ত্র গঠিত। বাস্তুতন্ত্রের এই যে সজীব এবং অজীব উপাদান, এই উপাদানের অনবরত পরিবর্তন ঘটলেও সামগ্রিকভাবে বাস্তুতন্ত্র যদি সময়ের সাপেক্ষে অপরিবর্তিত থাকে, তখন বাস্তুতন্ত্রের এই অবস্থাকে আমরা বলবো ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল সাম্যাবস্থা। ডাইনামিক মানে গতিশীল, আর ইকুইলিব্রিয়াম মানে হলো সাম্যাবস্থা বা অপরিবর্তনীয় অবস্থা, যাকে স্টেডি স্টেট বলা হয়। আশা করি বাস্তুতন্ত্রের যে সুস্থিরতা সে সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আসছে। আমি এবারে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলবো, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা একটু বাসায় ভালো করে দেখবে। তোমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছ বাস্তুবিদ্যা বা ইকোলজি এটা কাকে বলে। আমি তোমাদের এর আগে বলেছি, এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসছে। এখানে দেখো ইকোলজি শব্দ ওইকস
এবং লোগস এই দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। যেটা ওইকস এর অর্থটা হলো বাসস্থান এবং লোগস শব্দের অর্থটা হলো জ্ঞান। সুতরাং বাসস্থান সম্পর্কিত জ্ঞানটাই হলো বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র কাকে বলে? ইকোসিস্টেম হলো, তোমরা জানো যে বাস্তুতন্ত্রকে ইংলিশে ইকোসিস্টেম বলে। ইকোসিস্টেম হলো জীবজগৎ ও তার পরিবেশের ভৌত পরিবেশ নিয়ে গঠিত একটি মূল কার্যকরী একক। এতে প্রাণীজগৎ ও উদ্ভিদজগৎ পরস্পরের সঙ্গে তাদের চারপাশের যে ভৌত পরিবেশ গড়ে তোলে বা নিবিড় সম্পর্ক গড়ে তোলে তাকে আমরা কি বলবো? বাস্তুতন্ত্র বলবো। আমরা ইতিমধ্যে উৎপাদক সম্পর্কে তোমাদের বলেছি। এখানে উৎপাদক কাকে বলে? যেসব জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে উৎপাদক বলে। এটা তোমাদের বলেছি। খাদক প্রাণীদের কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? খাদক প্রাণীদের 3 ভাগে ভাগ করা যায়, সেটাও তোমাদের সামনে আলোচনা হয়েছে। সে ভাগগুলো তৃণভোজী, মাংসাশী, স্তন্যপায়ী এবং সর্বভোগ প্রাণী। ইকোলজি ও বাস্তু সংস্থানের খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? একটু দেখো। ইকোলজি বা বাস্তু সংস্থানের খাদ্যকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়ভুক্ত খাদ্য যাকে আমরা প্রাইমারি বলেছি, প্রাইমারি কনজিউমার্স বলেছি। দ্বিতীয় পর্যায়ভুক্ত খাদক যাকে আমরা সেকেন্ডারি কনজিউমার্স বলেছি। তৃতীয় পর্যায়ভুক্ত খাদক যাকে আমরা টার্সিয়ারি কনজিউমার্স বলেছি। তো প্রথম পর্যায়ভুক্ত খাদক সাধারণত তৃণভোজী, এরা লতাপাতা খেয়ে জীবিকা নির্বাহ করে। দ্বিতীয় পর্যায়ভুক্ত খাদক প্রথম পর্যায়ভুক্ত খাদককে খেয়ে বেঁচে থাকে। আর তৃতীয় পর্যায়ভুক্ত খাদক দ্বিতীয় পর্যায়ভুক্ত খাদক এবং ক্ষেত্রবিশেষে প্রথম পর্যায়ভুক্ত খাদক খেয়ে বেঁচে থাকে, জীবিকা নির্বাহ করে। আমি বাস্তুতন্ত্রের উপাদান নিয়েও তোমাদের এর আগে কথা বলেছি। বাস্তুতন্ত্রের সুস্থিরতা নিয়ে কথা বলেছি। বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য দেখো, এখানে সুস্থির বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কী হওয়া উচিত একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে আলোচ্য বিষয় হলো সুস্থির বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য করো। সুস্থির বাস্তুতন্ত্র 3টা বৈশিষ্ট্য দেখা যায়। 1 নম্বর হলো বছরের পর বছর বাস্তুতন্ত্রের প্রজাতির মোট সংখ্যা অপরিবর্তিত থাকে, কনস্ট্যান্ট থাকে। মানে ধারাবাহিকভাবে বছরের পর বছর অতিক্রান্ত হলেও বাস্তুতন্ত্রের যে লিভিং এবং নন লিভিং এলিমেন্টস রয়েছে তাদের সামষ্টিক যোগফলটা কী থাকে? অপরিবর্তিত থাকে, কনস্ট্যান্ট থাকে। প্রতি বছর একই প্রজাতির উপস্থিত দেখা যায়। 3 নম্বর বৈশিষ্ট্য হলো বছরের পর বছর প্রতিটি জীবের প্রজাতির সংখ্যা অপরিবর্তিত থাকে। এটাই হলো সুস্থির বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য। পরিবেশজনিত প্রভাবকটা কাকে বলে এটা তোমরা একটু দেখে নিবা। এরপরে প্রজাতিটা কি? প্রজাতি কাকে বলে? একই জাতির বা বৈশিষ্ট্যের জীবিত জীবের একটি গ্রুপ যা নিজেদের মধ্যে জিন, যেটা বংশগতি ধারক, আদান প্রদান করতে পারে এবং একই বৈশিষ্ট্যের নতুন জীবের জন্ম দিতে পারে, তাদেরকে আমরা প্রজাতি বলি। জীবের শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো প্রজাতি। অর্থাৎ প্রজাতি হলো একই জাতি বা বৈশিষ্ট্যের জীবের একটা গ্রুপ যারা নিজেদের মধ্যে বংশগতি ধারক, যেটা জিন, আদান প্রদানের মাধ্যমে তাদের বৈশিষ্ট্য অব্যাহত রাখে এবং প্রজাতিকে রক্ষা করে। এরপরে তোমরা আরও কিছু প্রশ্ন তোমরা একটু বাসায় দেখে নেবে। সেটা হলো প্লাঙ্কটন কাকে বলে? প্লাঙ্কটন কাকে বলে এই প্রশ্নটা দেখবে। তারপরে এর সাথে
নেকটোন কাকে বলে, এ প্রশ্নের উত্তরটা দেখবে। এর পাশাপাশি তোমার জীববৈচিত্র্য কাকে বলে এটা দেখবে। অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডি যে কোনো রাইটারের বই থেকে তোমরা একটু ছোটো ছোটো প্রশ্নগুলো দেখে নেবে। এবারে আমি তোমাদের অভিযোজন ক্ষমতা নিয়ে একটু কথা বলবো। অভিযোজন ক্ষমতাটা কি? অভিযোজন ক্ষমতাটা হলো পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার প্রাণীর যে বৈশিষ্ট্য তাকেই বলা হয় অভিযোজন ক্ষমতা। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে